কি ব্যাপার মোল্লা ভাই, কে ফোন দিয়েছিল আপনারে? হানিফ ভাই ফোন দিয়েছিল শামসুর নামে মামলার বিষয়টা কি করলাম সেই সম্পর্কে আপডেট নেওয়ার জন্য। তা সব বিষয় তো খুলে বললাম। তা কি বলতেছে হানিফ ভাই? পুলিশ যে বাহাদুরকে হন্য হয়ে খুঁজে বেড়াইতেছে, বাহাদুরকে নিয়ে এখন কিভাবে মামলা করব? ওরে নিয়ে মামলা করতে গেলে তো সাথে সাথে পুলিশরে আটক করে বসবো, তখন কি হইব উপায়টা? হানিফ ভাই কি বলল? ওনারা কি কোনো বুদ্ধি পরামর্শ দিল কিভাবে শামসুর নামে মামলা করা যায় থানাতে? এখন সমস্যা নাই, সেই ব্যবস্থা ওনারা কইরা রাখছে। এডিসি কামরুলের দিয়া মামলাটা দায়ের করতে হইব। এডিসি কামরুলরে সব কিছু ওনারা বইলা দিব, কোনো সমস্যা নাই। শুধু বাহাদুরের সাইনটা নিয়ে যায় জমা দিলেই হইব। বাহাদুরের সরাসরি থানায় যাওয়ার কোনো প্রয়োজনই পড়ব না। যা করার সব কিছু এডিসি কামরুলি কইরা নিবেনি। মোল্লা ভাই, তাহলে তো এটাই সবচাইতে ভালো হয়। যদি বাহাদুর আন্ডারগ্রাউন্ডে থাইকাই মামলাটা করতে পারে, সেটাই সবচাইতে ভালো হইব। এখানে আর বাহাদুরের গ্রেপ্তার হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। আর মামলা হইলেই তো হইব না শুধু ভাই, এই মামলার অগ্রগতি যাতে সামনের দিকে এগিয়ে যায় সেই দিকেও লক্ষ্য রাখতে হইব। মামলা করলাম, কিন্তু মামলার যদি কোনো রকমের কার্যকারিতা না থাকে, সে মামলা করে তো কোনো প্রকারের লাভ হইব না ভাই। ওইগুলো নিয়ে আমাদেরকে কোনো টেনশন করতে হইব না। এটা এখন স্থায়ী কমিটির সদস্যরা দেখবে। আমাদের কাজ হচ্ছে শুধু শামসু এবং সেলিমের নামে মামলা দায়ের করা। বাকি কাজগুলো ওনারাই করে নিবেনি। কোথায় কি করতে হয় সেটা আমাদের আর টেনশন করতে হইব না। আজকে মনে হয় স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে বসবে শামসুর ব্যাপারে। দেখি এই বৈঠকে কি সিদ্ধান্ত হয়। যদি শামসুকে দল থেকে বহিষ্কার করা যায়, তাহলে তো ওরে গ্রেপ্তার করা পুলিশের কাছে সময়ের ব্যাপার মাত্র। আর শামসু গ্রুপের যে সমস্ত পুলিশ আছে, ওদেরকে দিয়ে কাজটা হবে না। আপনি যাই বলেন না কেন ভাই, শামসু কিন্তু এবার খুব ভালোভাবেই ফাইসে গেছে আমাদের জালে। হঠাৎ করে যে বাহাদুর এভাবে আমাদের জন্য আশীর্বাদ হইয়া চলে আসবো, সেটা তো কল্পনাও করছিলাম না। এই বাহাদুর বের হওয়াতেই দেখছেন স্থায়ী কমিটির সদস্যরা সুযোগ বুঝায় এখন কিভাবে শামসুর পিছনে বাস দিচ্ছে। শামসু যতই ক্লিন ইমেজের রাজনীতি করতে চাক না কেন, কোনো না কোনো জায়গায় একজন রাজনীতিবিদ ভুল করে আসে। আর সেই ভুলটা যদি একবার জনগণের সামনে প্রকাশিত হয়ে যায়, তার কেরিয়ার সেই মুহূর্তেই ধ্বংস হয়ে যায়। এত সোজা না কিন্তু রাজনীতি করা। মিন্টু, শামসু আমাদেরকে অনেক জ্বালাইছে। এবার সময় এসেছে আমাদের সেই জ্বালার প্রতিশোধ নেওয়ার। এবার আর শামসু কোনোভাবেই শান্তিতে বসবাস করতে পারবে না। শামসু সেই শান্তির দিন এবার ফুরিয়ে আসবে। তুমি এ ব্যাপারে টেনশন করো না। দেখো শামসু এবার এই জাল থেকে কিভাবে বের হয় সেটাই দেখার আছে।
আর স্থায়ী কমিটির সদস্যরা যেহেতু শামসুর বিরুদ্ধে চলে গেছে, তাহলে এখানে প্রেসিডেন্টও আর শামসুকে দলে রাখতে পারবে না। ওদের যে পরিকল্পনা দেখলাম, প্রয়োজনে ওরা সভাপতিকেই তার চেয়ার থেকে সরিয়ে দিবে, তাও ওরা আপোষ করবে না। সেইটা করতে পারলে তো সবচাইতে বেশি ভালো হয়। এই প্রেসিডেন্ট কত বড় হারামি দেখছেন। দলের জন্য এতদিন যাবৎ আপনারা সংগ্রাম করে আসতেছেন, অথচ দলে আপনাদের কোনো রকমের কোনো ভ্যালুই নেই। শুধুমাত্র শামসুর কথা মতো প্রেসিডেন্ট ওঠা বসা করে। এক শামসুর জন্যই পুরো দলের বিরুদ্ধে কথা বলতেও শামসু কোনো বাধা তৈরি হয় না। এই সব কিছুর পাওয়ারই প্রেসিডেন্টই দিয়ে রাখছে। ওনার জন্যই শামসু এতটা বেপরোয়া হয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। তাই প্রেসিডেন্টেরও উচিত একটা শিক্ষা হওয়া দরকার বলে আমি মনে করি। তা তো অবশ্যই, 2 দিন আগে হোক আর পরে হোক, প্রেসিডেন্টকে তো আমি উচিত একটা শিক্ষা দিয়েই ছাড়ব। তবে সবচাইতে ভালো হইতো যদি আমরা বিরোধী দলের আন্দোলনের মাধ্যমে সরকারকে পতন করতে পারতাম। এখন যেহেতু স্থায়ী কমিটির সদস্যরা এইখানে ঢুকে গেছে, এখন সভাপতি হওয়ার সম্ভাবনা আমার জন্য অনেকটাই কম। হয়তোবা এখানে রকি ভাই সভাপতির চেয়ারে বসতে পারে, অথবা সাধারণ সম্পাদক। ওনার এখন দলের ভিতরে অনেক প্রভাব আছে। যদি আমি পরিকল্পনা করে সরাইতে পারতাম, তাহলে সবচাইতে ভালো হইতো। সেটা তো আমরাও চাইছিলাম, কিন্তু কি আর করবেন বলেন। এ তরিকুলকে দিয়া তো সেটা কোনোভাবে সম্ভব হইল না। ওরে লোকজন টাকা পয়সা দিয়াও ওরে দিয়ে আন্দোলনটা তীব্র করতে পারতাম না। শুধু একটু সারা জায়গায় আন্ডারগ্রাউন্ডে চলে গেল। এখন এই লোকরে দিয়া কোনো কিছুই করানো সম্ভব না ভাই। তাই ওর পিছ ছাইড়া দিয়া আমাদেরকেই আমাদের মতো চলতে হইব। আর আপনি আগে এত চাপ নিচ্ছেন কেন? আগে প্রেসিডেন্টকে সরাই, তারপর দেখি না কারে সভাপতি সেক্রেটারি বানানো যায়। আমরা কি আর দলের বাইরে আছি নাকি? এই দলে আপনারও অনেক সাপোর্ট আছে। শুধু আগে প্রেসিডেন্টকে সরাই দেখি। তা তো অবশ্যই, দেখা যাক না কি হয়। পরের কথা পরে, আগে আমাদের মূল লক্ষ্য যেটা সেটা পূরণ করতে হইব। তারপর পরেরটা নিয়ে চিন্তা ভাবনা করা যাইব। তুমি তাহলে মামলার কাগজপাতিগুলো নিয়ে এখনই বাহাদুরের কাছ থেকে সাইনটা নিয়ে আসো। সেলিম ভাই, কি হয়েছে এদিক? ওরা স্থায়ী কমিটির সদস্যরা মিটিং করতেছে, মানে আমাদেরকে রেখে ওরা কি বিষয়ে মিটিং করে? তুমি বুঝতেছ না শামসু, ওরা কি বিষয়ে মিটিং করতেছে? আমাদেরকে দল থেকে সরানোর জন্য ওরা পরিকল্পনা কইরা যাইতেছে প্রতিনিয়ত। দেখলে না সেই দিন হানিফ কিভাবে প্রেসিডেন্টের সামনে বইলে আসলো যে নয় ওরা দলে থাকবে, আর তা না হলে আমরা থাকব। এই হানিফই তো সকলকে নিয়ে একটা ষড়যন্ত্র করে আমাদেরকে দল থেকে বের করার পরিকল্পনা করে যাইতেছে শামসু। আর সেই জন্যই তো এই মিটিংয়ে তুমি বা আমি আমাদের কাউকেই রাখে নাই। ওরা নিজেরাই
এই বিষয় নিয়ে মিটিং করতেছে। মনে হয় পরে প্রেসিডেন্টের সাথে এই বিষয় নিয়ে ওরা ফাইনাল আলোচনা দিবে। এই হানিফ হঠাৎ কইরা আমাদের পিছনে যে কি কারণে লাইগে গেল সেটাই তো শামসু বুঝতে পারলাম না। এই কাদের মোল্লারে বের করে আনার পর থেকেই যত ঝামেলা শুরু হইল। সেটা তো আমি আগে থেকেই জানি সেলিম ভাই। কাদের মোল্লা যখন জেল থেকে বের হয়ে আইছে তখনই বুঝতে পারছি ওই দলের ভিতরে একটা ঝামেলা তৈরি করব। যার কারণেই তো আমি বারবার কাদের মোল্লার জামিনের বিষয়ে প্রেসিডেন্টের কাছে নিষেধ করে আইছিলাম, কিন্তু তারপরেও প্রেসিডেন্ট ওনারে বের করে নিয়ে আসলো। এখন একের পর এক ঝামেলা তৈরি হইতেছে। স্থায়ী কমিটির সদস্যরা তো আমার কারণে কোনো রকমের কোনো দুর্নীতি করে যেতে পারতেছে না, যার কারণেই ওরা এখন সুযোগ পায়া আমার বিরুদ্ধে মাঠে নামতেছে। সমস্যা নাই, এ হানিফের ব্যবস্থাও করতেছি আমি। কি আর ব্যবস্থা করবা শামসু? ওরা যদি সকলেই আমাদের বিরুদ্ধে প্রেসিডেন্টের কাছে অভিযোগ দায়ের করে তাহলে কি প্রেসিডেন্ট সবাইকে বাদ দিয়ে আমাদেরকে বেছে নিবে? প্রেসিডেন্ট অবশ্যই ওদের সুরে কথা বলবে শামসু। যদি দলের ভিতরে আমরা থাকতে না পারি তাহলে এই সমস্ত দূষরদের কিভাবে শায়েস্তা করব? প্রেসিডেন্ট যদি সেরকম শক্তপোক্ত কোনো কথা বলতো তাহলে তো আর কেউ প্রেসিডেন্টের কথার বাইরে যাইতে পারতো না। কিন্তু কি আর করবা, এই প্রেসিডেন্টই তো শক্ত নাই, যার কারণেই তো দলের ভিতরে এরকম বিশৃঙ্খলা তৈরি হয়েছে। নতুন করে আবার বাহাদুর প্রকাশে আসাতে এটা আরও বাড়ছে। আপনি সেলিম ভাই আগে এত হতাশ হয়ে যাচ্ছেন কেন? আমি শামসু এখনো তো আসছি নাকি? আমার যে পাওয়ার সম্পর্কে আপনার কি কোনো ধারণা হয় নাই? ওরা যতই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করুক না কেন কেউই কোনোদিন সফল হতে পারবে না। এর আগে মোল্লা গ্রুপ আমার সাথে লাগতে আইছিল, পরিণামে ওদের কি ভয়াবহ পরিণত হয়েছে সেটা তো সকলেই দেখতে পারছে। এবার হানিফ উল্টাপাল্টা করতেছে, তাই না? এবার হানিফের ঠিক একই ব্যবস্থা হইব যেরকম কাদের মোল্লা হাজি সিদ্দিকদের হয়েছে। কাউকে কিছু বলি না তো, সেই জন্য এরা মাথার উপর উঠে যাইতে। তাই তো দেখা যাচ্ছে শামসু, ওদেরকে কোনো কিছু না বলতে বলতেই ওরা আজ এই পর্যায়ে চলে আইছে। আগের থেকে যদি টাইট করে রাখতা তাহলে আজকে আর এই পরিণত হইতো না। আমি তোমারে বারবার বলছি স্থায়ী কমিটির সদস্যদের ভিতরে আমাদের কিছু লোকজন ঢুকাও, কিন্তু তুমি সেই পদক্ষেপ নিলে না শামসু। এখন পুরোটাই ওদের দখলে চলে গিয়েছে। যদি এখানে আমাদের কিছু লোক ঢুকাইতে পারতাম তাহলে আজকে আর ওরা এইভাবে আমাদের বিরুদ্ধে কোনো রকমের ষড়যন্ত্র করতে পারতো না। আর বাহাদুরকে তো এখন পর্যন্ত গ্রেপ্তার করা হইল না। সাম্রাজ্য ওইদিকে কি করতেছে? বাহাদুরকে আগে গ্রেপ্তার করে নেই, তারপর পরিস্থিতি অন্যদিকে নিয়ে যাইতেছি। যতক্ষণ পর্যন্ত বাহাদুর গ্রেপ্তার না হইতেছে ততক্ষণ পর্যন্ত আমার ঘাড়ের উপর থেকে এই দোষটা সরানো যাইব না। দলের ভালো করতে যায়া এখন সব দোষ আমার ঘাড়ে আইসা পড়ছে। যখন বিরোধী দলেরা বাহাদুরের সাথে মিলে
ষড়যন্ত্র করতেছিল, তখন এই সমস্ত উড়নচণ্ডীরা কোথায় ছিল? শুধু নামে স্থায়ী কমিটির পদ নিয়ে বসে আছে। কাউরে তো সেরকম কোনো পদক্ষেপই নিতে দেখি না। আবার বড় বড় কথা সারে। সম্রাটকে বলেন যত তাড়াতাড়ি সম্ভব বাহাদুরকে যেন গ্রেপ্তার করে। হয় সম্রাটকে তো আমি ভালোভাবে বলে দিয়েছি যে বাহাদুরকে যেভাবে হোক গ্রেপ্তার করার জন্য। মনে হয় মোল্লা ওরে এমন জায়গায় আন্ডারগ্রাউন্ড করে রাখছে, সেখান থেকে পুলিশ ওরে খুঁজে বের করতে পারতেছে না। তাই হয়তো গ্রেপ্তার করতে এরকম বিলম্ব করতেছে। আবারও সম্রাটের সাথে আমি এই বিষয় নিয়ে বসবনি শামসু। যেভাবে হোক আগে আমাদেরকে বাহাদুরকে গ্রেপ্তার করতে হইব, তারপর হরে দিয়া জবানবন্দিটা পাল্টাইতে হইব। তাহলে আর কেউ আমাদের বিরুদ্ধে এইরকম ষড়যন্ত্রমূলক আচরণ করতে পারবে না। সম্রাটের সাথে এই বিষয় নিয়ে আমি আবারও কথা বলবো নি শামসু। আর মিলন আর কবিরের সাথেও বসতে হইব। ওদেরকে দিয়া এবি পার্টি নিয়ন্ত্রণে রাখতে হইব, যাতে করে এবি পার্টি থেকে এই বিষয় নিয়ে কোনো রকমের কোনো প্রতিরোধ গড়ে না ওঠে। ওদেরকে এবি পার্টি কন্ট্রোল করে রাখার নির্দেশ দিতে হইব। কবির আর মিলনরে দ্রুত আমার সাথে দেখা করতে বলবেন। ওদেরকেও কিছু দিক নির্দেশনা দিতে হইব সেলিম ভাই। যেভাবে হোক এই পরিস্থিতি আগে ঠান্ডা করি, তারপর দেখতেছি এটা নিয়ে কি করা যায়। আগে বাহাদুরকে হাতে পেতে হইব, তারপর বাকি সিদ্ধান্ত। এখন ওঠেন, প্রেসিডেন্টের সাথে বিষয়টা নিয়ে একটু আলোচনা করে আসি। হঠাৎ ওদের সাথে কথা বলতেই হইব, কারণ এবি পার্টি সর্বপ্রথমে যদি এটা নিয়ে ঝামেলা তৈরি করে, তাহলে ওদের সাথে উস্কানি দেওয়ার জন্য লোকের অভাব থাকবে না। ওদেরকে আগে কন্ট্রোলে রাখতে হইব, যাতে ওদের পক্ষ থেকে কোনো রকমের কোনো আন্দোলনের কথা না ওঠে। কাশিম টিভির সিও কি পরে তো আপনার সাথে আর এই বিষয় নিয়ে কোনো রকমের কোনো কথা বলছিল নাকি? ওনারা যে কথাগুলো বইলা দিলাম, এইগুলো যদি পালন না করে, তাহলে কিন্তু দ্রুত ওদের লাইসেন্স বন্ধ করতে হইব। আর আগামীকালকে চ্যানেল 24 এসএটিভি এদের সিইওকেও আমার সাথে বৈঠক করার জন্য ডাকবেন। প্রেসিডেন্টকে তো দিছিলাম এই বিষয়ে দায়িত্ব। উনি যদি আগে থেকে মিডিয়ার সাথে বসতো, তাহলে আজকে ওরা আর এই নিউজটা প্রকাশিত করতে পারতো না। যত নষ্টের মূল সব হচ্ছে এই প্রেসিডেন্ট। না, এখন পর্যন্ত তো কাশিম টিভির সিইও আমার সাথে কোনো রকমের কোনো কন্ট্যাক্ট করে নাই। দেখা যাক না ওরা কি সিদ্ধান্ত নেয়। যদি নিজের ভালো বোঝে তাহলে তো ভালো, আর যদি আমাদের কথা না শোনে সেই বিকল্প ব্যবস্থা তো আছে। দেখি ওরা কি করে। আর এসএটিভি চ্যানেল 24 এর সাথে আলোচনায় বসার জন্য একটা ব্যবস্থা আমি করতেছি। তাহলে ওঠো শামসু, প্রেসিডেন্টের সাথে আলোচনা করে আসি। চাচা, কেমন আছেন তাহলে আপনি? অনেক দিন পর আপনার সাথে দেখা হইল চাচা। কেমন আর থাকি রে টেরা, তোদের কোনো খোঁজ খবর নাই। সেই কয়েকদিন যাবৎ রাজশাহী যায়া পইরে আসস। এইদিকে সব কিছু আমার একা একা
সামাল দিতে হইতেছে। গোল্লারে তো বললে একটা করে আরেকটা, ওই চ্যাংড়া দিয়া তো সেরকম কোনো কাজ করা যায় না। এদিকে নির্বাচনের ঝামেলা, আবার ঈদের আগে শামসু জাকাতের কাপড় চোপড় সব পাঠাইছে। এইগুলো লিস্টি করতে করতে ক্লান্ত হয়ে পড়ছি। তা তোর কি অবস্থা? রাজশাহীতে যে সংবাদ সম্মেলনগুলো করতে গেছিলি, তা কি রকম ট্রেনিং করে আসলি সেইখান থেকে? নতুন কিছু কি শিখতে পারছস? তাহলে শামসু ভাই জাকাতের কাপড় অলরেডি পাঠিয়ে দিছে। আর বললেন না চাচা, আমি তো আরো আগে আসার চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবেই সেটা হয়ে উঠল না। ঈদের সামনে ট্রেনিং করতে গেছি তো নানান রকমের ঝামেলা, সেই জন্যই দেরি হয়ে গেল। তবে চাচা, এই ট্রেনিং থেকে নতুন অনেক কিছুই শিখতে পারলাম। আশা করি এগুলো এবার আমার কর্মজীবনে কাজে লাগাতে পারবো। ট্রেনিংটা আসলেই অনেক ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ট্রেনিং ছিল। এই ট্রেনিং থেকে অনেক কিছুই শেখা হয়েছে। সময় যাক, তবুও ভালো কিছু এখান থেকে শিখতে পারছি। তা নির্বাচনের কি অবস্থা? আরে এই সমস্ত ট্রেনিং তো সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেই। আমিও তো জাতিসংঘের যে ট্রেনিংটায় গেছিলাম, ওইখান থেকেও অনেক কিছুই শিখা এসে এখন সেইগুলো জনসেবায় কাজে লাগাচ্ছি। তুইও আশা করি এখন থেকে আরো ভালোভাবে তোর কার্যক্রম চালিয়ে যেতে পারবি। আর নির্বাচনের কথা কি আর বলবো, নির্বাচনের মাঠ তো আমাদের ফেভারে আছে, কিন্তু শফিক দিনের পর দিন এক একটা নতুন নতুন ঝামেলা ক্রিয়েট করে যায়। কয়েকদিন আগেই নিজেই নিজের ক্লাব ভাঙচুর কইরা এখন সেই দোষ তো তার উপর চাপাইছে। এটা নিয়ে অনেক ঝামেলা হইল। শফিক তাহলে চাচা সে আগের অবস্থায় আছে, তাই না? এই লোক আর ভালো হইল না। এই লোক তো একটা গ্যাঞ্জাম তৈরি করার জন্যই নির্বাচনে দাঁড়াইছে, সেটা আমি আগে থেকেই বুঝতে পারতেছি। ভোট তো পাইবই না, উল্টো আরো নির্বাচন নিয়ে কিভাবে ঝামেলা তৈরি করা যায় সব সময় সেই পায়তারাই কইরা যাইব। এদেরকে দিয়া কোনো বিশ্বাস নেই। আমি আপনাকে আগেই বলছিলাম শফিকরে আগের থেকেই দমিয়ে রাখেন, তা না হলে ঝামেলা তৈরি করব। দেখলেন তো সেই ঝামেলা তৈরি করলো। তা চাচা, ওস্তাদকে এবারের ঈদে গ্রামের বাড়িতে আসবে না কথা হয়েছিল? ঝামেলা করতে থাক, শুধু দেখতেছি চেয়ে চেয়ে। যেদিন ধরবো সেদিন একেবারে উচিত শিক্ষা দিয়া তারপর ছাড়বো। কিছু বলি না দেখা দিন দিন মাথায় উইটা নাচার চেষ্টা করতেছে। শুধু নির্বাচন সামনে দেখা ওরে এখন পর্যন্ত কিছু বলি নাই। নির্বাচনটা পার হইতে দে, তারপর দেখ একে কি অবস্থা করি। বগুড়াতে শান্তিতে বসবাস করতে পারবো না, সেই ব্যবস্থা করব এবার। আর শামসুর বিষয়ে কি বলবো? শামসু ডাকাতে আবার নতুন করে আরেক ঝামেলায় পড়ছে। এবারের ঈদে মনে হয় শামসু আসতে পারবে না। সামনে আবার ঈদের পরে নির্বাচন, সেইখানেও তো সময় দিতে হইব দুই একদিন। কি যে বলে না চাচা, ওস্তাদকে ছাড়া ঈদ কাটাইব, সেই ঈদকে আমাদের কাছে কোনো ঈদ মনে হইব? ওস্তাদরে ছাড়া এখন পর্যন্ত তো কোনো ঈদই
পালন করি নাই, তাই এবার কিভাবে ওস্তাদকে ছাড়া ঈদ উদযাপন করি। প্রয়োজন পড়লে আমি ওস্তাদের সাথে এ বিষয় নিয়ে কথা বলতেছি। তাও যেভাবে হোক ওস্তাদকে ঈদের দিন বগুড়াতে নিয়ে আসবো। শামসুও তো আসতে চায় রে, কিন্তু কি করবি, একের পর এক ঝামেলা তো শামসুর গাড়ে আয়সা দিন দিন খাড়া হয়ে যায়। সেই জন্যই তো কোনো কিছুই করতে পারে না। শত্রুপক্ষ তো সবসময় শামসুর উপর আক্রমণ করেই যাচ্ছে। ছেলেটা একা একা যে কতটুক ডিফেন্স করে যাচ্ছে সেটা তো আমরা বুঝি। দেখা যাক না কি করে শামসু। এখন পর্যন্ত ফাইনাল কোনো ডিসিশন জানায় নাই। কালকে আমি ওস্তাদের সাথে কথা বলবো নি এই বিষয়ে। তা জাকাতের কাপড়গুলো সব কিছু কি ঠিকঠাকভাবে সবার ভিতরে বিতরণ করছেন? হরেটেরা, ওইগুলো নেওয়ার কোনো সমস্যা নাই। কালকে আমি সকলের মাঝে সব কিছু ঠিকঠাকভাবে বিতরণ করে দিছি। চল ভিতরে যাই। গোল্লার বউ বলে অনেক কিছুই রান্না করে রাখছে, তুই আসবি বইলা। চল তাহলে ভিতরে গিয়ে বসি। চাচা, কালকে তো দেখলাম মাস্টাররা পার্টি অফিসে সকলের ভিতরে জামা কাপড় বিতরণ করলো। আজকে নাকি তোতাও ওর বাড়ি থেকে সকলের ভিতরে জামা কাপড় বিলীন করবে। তাহলে আমাদেরটা কবে করবেন চাচা? মালপাতি সব আয়না তো রেডি করে রাখ, এখন শুধু এইগুলো গরিব দুঃখীদের ভিতরে বিতরণ করলেই হইব। দেরি করা যাইব না তো, সময় তো আর হাতে বেশি একটা নাই। যা করার তাড়াতাড়ি শেষ করতে হইব এই ঝামেলাটা। টানা বাটুল, আর দেরি করব না। আগামীকালকেই সকলের ভিতরে জামা কাপড়গুলো দিয়ে দে। শাড়ি আর লুঙ্গি কারে কারে দিবি সব কিছুর একটা সুন্দরভাবে লিস্ট তৈরি করে রাখিস পিন্টুরের সাথে নিয়া। যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিতে হইব। আর লিস্টটা এমনভাবে করবি পাওয়ার যোগ্য তারাই যেন এটা পায়। তা ব্যতীত যারা এটার যোগ্য ব্যক্তি না তাদের কাছে যেন এটা না যায়, সেই দিকে ভালো করে লক্ষ্য রাখিস। আমিও তো ওইটাই বলতেছি চাচা, এখানে আর দেরি করার মতো সময় হাতে নেই। যত তাড়াতাড়ি সম্ভব এই ঝামেলাটা শেষ করতে হইব। তাহলে পিন্টু আসুক, ওরে নিয়ে আমি আজকে রাতের ভিতরেই লিস্টটা তৈরি করে ফেলবনি। আর আপনি এই ব্যাপারে কোনো রকমের কোনো চাপ নিয়েন না। এগুলো কাজ করার অভিজ্ঞতা আমার খুব ভালো করেই আছে। একটানা যখন 10 বছর চেয়ারম্যানি করছি তখন তো জনগণের ভিতরে বিভিন্ন রকমের অনুদানের জিনিস বিতরণ করা লাগছে। সেই অভিজ্ঞতা আমার খুব ভালো করেই জানা আছে। কোনো রকমের কোনো বিশৃঙ্খলা তৈরি হইব না চাচা। এই পিন্টুরে যে পাঠাইলি জাহাঙ্গীরে দৌড়ে নিয়ে আসার জন্য, কই এখন পর্যন্ত তো ওর কোনো খোঁজ খবরই নাই। এ চ্যাংরা কি পারবো জাহাঙ্গীরে ঠিকঠাকভাবে দৌড়ে নিয়ে আসতে? যে দ্রুতবাদ চ্যাংরা জাহাঙ্গীর কোন দিক দিয়ে আবার উল্টো পিন্টুরেই গোল খাওয়ায় না দেয় তো ওরে কিন্তু খুব সাবধানে
ধরে নিয়ে আসতে হইব। যদি এলাকার ভিতরে এটা জানাজানি হয়ে যায় তখন কিন্তু আমাদের ঝামেলার ভিতরে পড়তে হইব। কেউ কিন্তু তখন আর আমাদের কথা বিশ্বাস করব না। তাই ওরে তুলে নিয়ে আইসা ওর মুখ দিয়ে যতক্ষণ পর্যন্ত কথা বের করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের কথা কিন্তু কেউ বিশ্বাস করবে না। না চাচা, কি যে বলেন না আপনি? পিন্টু কি কাঁচা চ্যাংড়া নাকি? ঢাকা শহরের ভিতরে গ্যাংস্টার চালু করে আইছে। গ্রামে ওর কিভাবে কাউকে তুলে নিয়ে আসতে হইব সেটা ওর খুব ভালো করেই জানা আছে। এটা নিয়ে আপনি চাপ নিয়েন না। দেখবেন পিন্টু ঠিকঠাকভাবেই জাহাঙ্গীরকে তুলে নিয়ে আসবো। এ ব্যাপারে আমি নিশ্চিত আছি চাচা। জাহাঙ্গীরের মুখ দিয়া যদি কোনো রকমে কথাটা বের করতে পারি আর আমাদের সন্দেহটাই যদি ঠিক হয়ে যায় তাহলে এবার হাবিবেরও 12টা বাজবে। ডাইরে করে ধইরা ওসির কাছে নিয়ে যাইমু। ওসির কাছেই জবানবন্দি দিব জাহাঙ্গীর। তাই করমু। আর তুই যেভাবে বলতেছিস না এতে আমি 100% শিওর হয়েছি যে এই ঘটনা জাহাঙ্গীর আর হাবিব মিলেই ঘটাইছে। কারণ হাবিবের সাথে কথা বললেও সেই রকম কোনো কিছুরই ইঙ্গিত পাইলাম। হাবিবই মূলত জাহাঙ্গীরের দিয়া এই কাজটা করাইতে পারে। হাবিব তো ভালো লোক না, শুধু শামসুর সাপোর্ট পাওয়ার জন্য সকলের সামনে ভালো সাইজা বেড়াইতেছে। ওর ভিতরে যে কত বড় শয়তানি লুকিয়ে আছে সেটা আমি খুব ভালো করে জানি। মাস্টার সরল সোজা মানুষ তো, তাই মাস্টাররে ধোকা দিয়া ওই মাস্টারের দলে এন্ট্রি নিতে পারছে। কিন্তু ওই তো মূলত হয়। শুধু একটু অপেক্ষা করেন। ওই যে কোন বেশ ধরা মাস্টারের সাথে এতদিন যাবৎ ধোকাবাজি করে আইতাছে সেটা এবার সকলের সামনে উন্মোচন করব। বগুড়ায় যে কয়টা গ্যাঞ্জাম সংগঠিত হয়েছে প্রত্যেকটা গ্যাঞ্জামই এই হাবিবের ষড়যন্ত্রের কারণেই হয়েছে। কিন্তু চাচা, এই হাবিব সকলের ভিতরে এক একটা পেঁয়াজ লাগায়ে রাখে। হাবিবের দিন অলরেডি শেষ মনে করেন চাচা। দেখবেন এবার হাবিবরে কিভাবে দৌড়ের উপর রাখি। তাইলে তোতা ভাই থাকেন আপনি, আমি চলে গেলাম। কিন্তু পরিষদ বলে 9টা বাজে গেছে। এতক্ষণে হয়তো লোকজন অলরেডি পরিষদের দিকে অগ্রসর হইতেছে। আমি গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব চাউলগুলো সকলের ভিতরে বিতরণ করে দিয়ে আসি। পরে বিকেলে কাপড়গুলো সবার ভিতরে বিতরণ করা যায় বনি। কি বলেন তোতা ভাই? হয় হয়, তুই চলে যা। আকাশরে ফোন দিছি আমি, কিছুক্ষণের ভিতরেই আকাশ চলে আসবো। ওরে নিয়ে আমি এদিকে বাদবাকি সব কিছু রেডি করে রাখতেছি। তুই আসলেই সকলের ভিতরে লিস্ট অনুযায়ী এক এক করে বিতরণ করে দেওয়া হইব। আর শোনেক, কোনো রকমের কোনো তাড়াহুড়া করার দরকার নেই। এইগুলো নিয়ে যেন আবার কোনো রকমের বদনাম কামাই না হয়। সব কিছু একেবারে দেখা শুনা ঠিকঠাকভাবে সকলের ভিতরে বিতরণ করে দিয়ে আসবি। সময় লাগলে লাগুক, ওইটা নিয়ে চিন্তা করার দরকার নাই। তুই যদি না আসস আকাশরে নিয়ে আমি এইদিকে সামাল দিব। তাও তাড়াহুড়া করিস না। না না তোদা ভাই, ওইগুলো নিয়ে আপনার চাপ নেওয়ার দরকার নাই। আমি সব
শক্ত হাতেই হ্যান্ডেল করব। কোনো রকমের কোনো ঝামেলা হইতে দিব না। সেই জন্যই তো সকাল সকাল চলে যাইতেছি। লগে আবার গোল্লারেও রাখবো, যাতে কোনো রকমের ঝামেলা না হয়। এই 2-4 টাকার গরিব দুঃখীর জিনিসের জন্য কোনো রকমের ঝামেলা তৈরি হোক, সেই রকম কোনো কিছু চাইতেছি না আমি। এখন যদি এইগুলো নিয়ে ঝামেলা হয়, তাহলে সামনে আপনার নির্বাচন নিয়েও ঝামেলা হইব। সকলের মনে একটা দ্বিধাদ্বন্দ্ব উঠব। সেই রকম কোনো কিছুই ঘটতে দিব না আমি। একদম উচিত কাজ করছস, লগে গোল্লারেও রাখিস। ওই চ্যাংরা আবার এই দিক দিয়া খুব পটু আছে, হিসাব পাতি ওই খুব ভালো করেই বুঝতে পারে। ওর চোখ ফাঁকি দিয়া কেউ কোনো রকমের ঝামেলা করতে পারবে না। আর স্লিপ একটা সব সময় তোর কাছে রাখবি। যেই স্লিপ নিয়ে আসুক না কেন, তোর ওই স্লিপের সাথে যদি হুবহুব না মিলে যায়, তাহলে তাকে কোনো রকমের চাউল প্রদান করবি না। আগেই কিন্তু বলছি তোরে, এগুলো নিয়ে সকলে কিন্তু আলাদা বাইরে থেকে ছাপিয়ে নিয়ে আসে। যাতে ওই ছাপিয়ে নিয়ে আসুক, সরকারি সেই স্লিপের সাথে কিন্তু কোনো রকমের মিল থাকবে না। সেই দিকে ভালো করে লক্ষ্য রাখিস। তা তো অবশ্যই, এত তাড়াহুড়ার কোনো দরকার নাই আমার। সব স্লিপ আমি এক এক করে মিলাইয়া তারপর সকলের ভিতরে চাউল বিতরণ করব। একটা টাকা এইখান থেকে ধান্দা করি নাই। উল্টা পাল্টা কইরা কি বদনামও কামাইমু, আবার নিজের পক্ষ থেকেও জরিমানা দিব, সেটা কোনোদিনও হইতে দিব না আমি। সেই জন্যই গোল্লা আর আয়নালদের সঙ্গে রাখছি। ওদেরকে দিয়াও সব কিছুই মেনটেন করামু। যদি একা না পারি, সেই জন্য ব্যাকআপ হিসাবে ওদেরকে রাখছি। একটা জিনিস বুঝলাম না, তোরা সব সময় আয়নালরে এত প্রায়োরিটি দেশ কেন? যে কোনো অনুদান আসলে আয়নালরে আলাদাভাবে 5-10টা কার্ড সব সময় দিয়ে রাখিস। ওই যে এগুলোকে মানুষের ভিতরে বিতরণ কইরা নিজের একটা অবস্থান তৈরি করতেছে, সেটা কি বুঝতে পারতাছস না? আগামী নির্বাচনেও কিন্তু এই আইনালি তোর বিপক্ষে মাঠে নামবে। তখন কিন্তু এই সমস্ত ঘটনাগুলো মানুষের মনে নাড়া দিতে পারে। তাই ওরে এত বেশি প্রায়োরিটি দেওয়ার কোনো কিছু নাই। ওরে একটু এড়িয়ে চলার চেষ্টা কর। আর সব কিছু দিবি তুই, মাঝখান থেকে ওই কিন্তু ফায়দা লুটে নেবে। কি আর করবো বলেন ভাই, সারাক্ষণ পিছনে হাঁটার মতো লেগে থাকে। বন্ধু মানুষ, কিছু বলতেও পারি না, যার কারণে মাঝে মাঝে ওরে একটা কিছু দিতে হয়। যখন আবার যে কাজে ডাকি, সাথে সাথে সেটা নিয়ে চলে আসে, তো যার কারণেই এত কিছু বলি না। এদিকে গোল্লার চেয়ারম্যান সাহেব তো আছে, ওনারা ওনারে আলাদাভাবে একটু দেখে। তাই আর আমি বেশি কিছু বলতে চাই না। আর যদি আপনি একবার এমপি হইতে পারেন, তাহলে কি আর এই সমস্ত মেম্বারি টেম্বারি তখন করবো নাকি? এর চাইতে বড় পদে ইজিলি চলে যাইতে পারবো তখন। এগুলো নিয়ে এত ভাবি না। পরে ডন, সেই আশাতেই তো আছি রে। যদি কোনোভাবে এমপি ইলেকশনে জিতে যাইতে পারতাম, তাহলে তোদের সকলের জন্য তো কোনো না কোনো একটা বন্দোবস্ত করতে পারতাম।
মাঝখান থেকে শুধু বুড়া জিন আইসা ঝামেলাটা তৈরি করলো। তাছাড়া শামসু ভাইয়ের যে সাপোর্টটা পাইছিলাম আমি, এতে করে বগুড়া 7 থেকে অনায়াসেই নির্বাচিত হইতে পারতাম। এই বুড়া জিনে আইসা ঝামেলাটা করলো, দেখা যাক না কি হয়। আর তুই এখন চইলা যা, দেরি হয়ে যাইতেছে। এইখানে দাঁড়াইয়া কথা বইলা সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। যা পরিষদে তুই।